নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি কল্যাণরতন মান্না, সহশিক্ষক, যোধপুর পাল বয়েজ স্কুল। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য ও তার প্রয়োগ নিয়ে পড়াশুনো করব। চলো আজকে দ্বিতীয় পর্বের পড়াশুনো শুরু করি। আমরা প্রথম পর্বে ক্ষেত্রফল সংক্রান্ত 3টি উপপাদ্য পড়েছি। মনে আছে নিশ্চয়ই উপপাদ্যগুলো? ক্ষেত্রফল হলো নির্দিষ্ট ক্ষেত্রের পরিমাপ। আমরা যে 3টে উপপাদ্য পড়েছিলাম সেগুলো কি কি বলতো? না, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। আবারও একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হবে। আমরা দ্বিতীয় উপপাদ্য পড়েছিলাম। আর 3 নম্বর উপপাদ্য কি পড়েছিলাম? না, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। সেটা আমরা বুঝেছিলাম, কয়েকটি প্রয়োগও করেছিলাম, সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আজকে আমরা একখানা উপপাদ্য, আরও একটি উপপাদ্য পড়ব, আর কিছু প্রয়োগ পড়ব। দেখো, একটা ছোট্ট ধর্ম কি বলছে? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা। এখন প্রশ্ন হলো, এবিসিডি এই যে সামান্তরিক, এর কোনটাকে ভূমি ধরব? সাধারণত আমরা ধরতে অভ্যস্ত যে অনুভূমিক নিচেরটাকে আমরা ভূমি ধরি, এবিটা ভূমি, এবি ভূমি। কিন্তু তোমরা সবসময় যে এবি ভূমি হবে তার কোনো মানে নেই। অন্য 3টে বাহুও কিন্তু ভূমি হতে পারে। ডিসিটাও কখনো ভূমি ধরতে পারি, বিসিটাও ভূমি ধরতে পারি, এডিটাও ভূমি ধরতে পারি, যখন যেটা আমাদের প্রয়োজন। কেমন? তাহলে আমি এখন যে ধর্মটা নিয়ে আলোচনা করব, যে সামান্তরিকের ক্ষেত্রফলটা ভূমির দৈর্ঘ্য ইন্টু তার উচ্চতা। ধরে নাও আমি এবিটাকেই ভূমি ধরছি, তাহলে এবির সাপেক্ষে উচ্চতা কোনটা হবে? না, বিপরীত একটি শীর্ষবিন্দু থেকে ভূমির ওপরে একটি লম্ব টেনে নিই, ধরো ডিএম লম্ব টেনেছি, তাহলে এবি ভূমির সাপেক্ষে ডিএমটাই এই সামান্তরিকটার উচ্চতা। সেক্ষেত্রে ধরো ভূমির দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার আর উচ্চতা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে? না, ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ইন্টু উচ্চতাটা 5 সেন্টিমিটার ইকুয়াল টু 50 বর্গ সেন্টিমিটার। কেমন? এই যে ক্ষেত্রফলের সূত্রটি কি করে হয় সেটা আমরা একটু দেখব। চলো দেখো, আমরা এখানে এবিসিডি একটা সামান্তরিক নিয়েছি। এবিসিডিটা কিন্তু একটি সামান্তরিক, সেটার ক্ষেত্রফলটা ভূমি গুণিত উচ্চতা, সেটা আমরা প্রমাণ করব। সেই প্রমাণ করার জন্য আমরা কি করেছি, এবিকে ভূমি করে এবি পিকিউ একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। তাহলে পি কোণ আর কিউ কোণ অবশ্যই সমকোণ। আমরা কি জানি? না, সকল আয়তক্ষেত্রই কিন্তু সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র নয়। তাহলে এবিপি কিউ আয়তক্ষেত্রটাও একটি সামান্তরিক, তাই না? তাহলে এবি পি কিউ সামান্তরিক, এবি সিডি সামান্তরিক, একই দৈর্ঘ্যের ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি কিউসি এর মধ্যে অবস্থিত। অর্থাৎ এবি পি কিউ যে আয়তক্ষেত্র তথা সামান্তরিকের ক্ষেত্রফল আর এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল দুটো কি হবে বলো? সমান হবে। তাহলে এবিপি কিউটা যে আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল তো আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানি। তার দৈর্ঘ্য কোনটা? এবি, প্রস্থটা তখন পিবি অথবা এ কিউ। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বের করছি, এবি পি কিউ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্যটা এবি ধরেছি, প্রস্থটা পিবি ধরেছি। এই পিবিটাই ভেবে দেখো আয়তক্ষেত্র তথা সামান্তরিকের উচ্চতাটা না, তাই না?
তাহলে এবি ইন্টু পিবি, তাহলে সেটাই কি সামান্তরিক এবিসিডি এর ভূমির দৈর্ঘ্য গুণ কি হলো, এটাই উচ্চতা পিবিটা, কেমন, এবি ভূমির সাপেক্ষে। আবার একইটাকেও তুমি ভূমি ধরতে মানে উচ্চতা ধরতে পারো, তাই না, যে কোনো একটা। তাহলে খুব সহজেই আমরা প্রমাণ করতে পারলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি দৈর্ঘ্য গুণিত উচ্চতা। নিশ্চয় বুঝলে, তাই না? চলো, এই যে ধর্মটা আমরা এখনই বুঝলাম, এই ধর্মের উপরেই তাহলে একটা ছোট্ট অঙ্ক আমরা করে ফেলব। কি বলা আছে, এবিসিডি একটা সামান্তরিক, তার ডি বিন্দু থেকে এ বি এর উপরে লম্ব টানা হয়েছে। তাহলে এইটা ডিটা এ বি এর উপরে লম্ব, তার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ডিটা 6 সেন্টিমিটার। আর কি বলা আছে, বি বিন্দু থেকে এডি এর উপরে একটা লম্ব বিএফ, সেই দৈর্ঘ্যটা দেওয়া নেই। এই বিএফ এর দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে, বিএফ, কেমন। আর কি বলা আছে, এবি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর এডি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে আমরা কি করে বিএফটা বের করব? দেখো, একটু আগে আমরা আলোচনা করেছি যে সামান্তরিকের কি একটি মাত্র ভূমি হয় না, 4টে বাহুর যে কোনোটাকেই আমরা ভূমি আমাদের প্রয়োজনের নিরিখে আমরা ধরতে পারি। তাহলে এই যে এবিসিডি সামান্তরিকটা, তার আমি যদি এবি ভূমি ধরি, তাহলে তার উচ্চতা কি হবে, ডি, এবি ভূমি সাপেক্ষে উচ্চতাটাই, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এবি ইন্টু ডি। আবার ওই এবিসিডি সামান্তরিকের তুমি যদি এডিটা ভূমি ধরো, তার সাপেক্ষে উচ্চতা কোনটা হবে, বিএফ। তাহলে এডি ইন্টু বিএফ সামান্তরিকের ক্ষেত্রফল আমরা এডি ইন্টু বিএফ যেমন ধরতে পারি, এবি ইন্টু ডি ধরতে পারি, দুটো পরিমাণ সমান হবে যে দিক দিয়েই তুমি ক্ষেত্রফলটা বের করে না কেন। তাহলে এটা একটা সমীকরণের আকার নিল। তাহলে 4টে দৈর্ঘ্য, তার মধ্যে 3টে জানি, কোনটা জানি, এবির মাপটা 10, ডির মাপটা তার সাপেক্ষে উচ্চতা 6 জানি, আর কি জানি, এডির মাপটা 8 সেন্টিমিটার। তাহলে বিএফটা কত, তাহলে বুঝতেই পারছো এই সমীকরণ থেকে আমরা বিএফ সমান 6 10 60 বাই 8 কাটাকুটি করো 15/2, তাহলে আমরা কি পেলাম 7.5। তাহলে কি পেলাম, বিএফ এর দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার। দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু সহজ একটি প্রয়োগ, তাই না? দেখো বুঝেছ নিশ্চয়ই সবাই, কি ঠিক আছে। চলো, আরও একটি আমাদের খুব পরিচিত সূত্র, কিন্তু সেই সূত্রটা আবারও আমরা আলোচনা করে নেব কি করে হয়। না, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানেও বলার কথা যে ত্রিভুজের 3টে বাহু, স্যার কোনটাকে ভূমি ধরবো না, আমরা 3টে বাহুর যে কোনোটাকেই আমরা প্রয়োজনের সাপেক্ষে ভূমি ধরতে পারি। যেমন আমি এই ছবিতে আমি এবিটাকে ভূমি ধরেছি, তুমি কখনো প্রয়োজনে এসিটাকে ভূমি ধরতে পারো বা বিসিটাকেও ভূমি ধরতে পারো। আমি এখানে এবিটাকে ভূমি ধরেছি। আর উচ্চতা কি হবে, তাহলে বিপরীত শীর্ষবিন্দু সি থেকে এবি এর উপরে এন লম্ব টানা হয়েছে, তাহলে এই সিএনটা এবি ভূমির সাপেক্ষে উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, সূত্র হচ্ছে হাফ ভূমি গুণিত উচ্চতা। ভূমির দৈর্ঘ্য এখানে যদি আবার 10 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার হয়, তাহলে কি হবে, হাফ ভূমিটা 10 সেন্টিমিটার ইন্টু উচ্চতা 5 সেন্টিমিটার, তাহলে 50/2 25 বর্গ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলো আমরা কখনো কখনো প্রয়োগ করি, হাফ ভূমিগুণিত উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল। আজকে দেখব কি করে হয় হাফ ভূমিগুণিত উচ্চতা। চলো দেখো, এই যে এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমিগুণিত উচ্চতা, এটা আমরা প্রমাণ করতে চাইব। এটা প্রমাণ করার জন্যে আমরা একটু অঙ্কন করে নেব। কি অঙ্কন না, এবিকে ভূমি করে এবিপিকিউ একটি আয়তক্ষেত্র এঁকে নেব। কেমন, এবিপিকিউ একটি আয়তক্ষেত্র এঁকে নেব।
তাহলে এর নামটা আমরা দিয়ে দিই এবি পিকিউ একটি আয়তক্ষেত্র। এবিকে ভূমি করে এবং সিএন উচ্চতা বিশিষ্ট একটি আয়তক্ষেত্র, যাতে করে কিউসিপি সমরেখ বিন্দু হয়। তাহলে দেখো তো, এখন ত্রিভুজ সিএবি আর আয়তক্ষেত্র এবিপিকিউ, আয়তক্ষেত্র সকল আয়তক্ষেত্রই সামান্তরিক, তার মানে সামান্তরিকও বলতে পারি। এবিপিকিউ সমান্তরিক, একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি কিউপি এর মধ্যে অবস্থিত, তাই না? আমরা তাই লিখে ফেলেছি। দেখো, এবিসি ত্রিভুজ ও আয়তক্ষেত্র এবিপিকিউ একই ভূমি এবি, একই রেখাংশ এবি এবং সমান্তরাল সরলরেখাংশ এবিপিকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এবিসির ক্ষেত্রফলটা সামান্তরিক তথা আয়তক্ষেত্র এবিপিকিউ এর অর্ধেক হবে। আবার এই যে আয়তক্ষেত্রটা, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সে দৈর্ঘ্যটা কি নিয়েছি? হাফ। দৈর্ঘ্যটা এবি, প্রস্থ কোনটা? কিউ এটা নিয়েছি, এই কিউ এটা। কেমন? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কোনটা? কিউ এ। এই কিউ এটাই আবার উচ্চতা, তাহলে এই এবি ইন্টু কিউ এটা কার সঙ্গে সমান? সিএন এর সঙ্গে। তাহলে সিএনটাই উচ্চতা হয়ে গেল কার? আয়তক্ষেত্র তথা ত্রিভুজটার উচ্চতা। কেমন? আবার একটু ভেবে দেখো, এ এন সি কিউ এটাও কিন্তু আয়তক্ষেত্র, এন বি সিপি এটাও আয়তক্ষেত্র, এটা ভেবে দেখো আয়তক্ষেত্র। তাহলে এ কিউটাও যেমন আয়তক্ষেত্রের প্রস্থ তেমন উচ্চতা, এ কিউ সমান সিএনটাও কার উচ্চতা? আয়তক্ষেত্রের উচ্চতা বলতে পারো, আর ত্রিভুজটির উচ্চতা। তাহলে খুব সহজেই প্রমাণ হয়ে গেল। দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা, বা এবি ইন্টু সিএন, তাই না? এবিটা ভূমি, তার সাপেক্ষে উচ্চতা সিএন। খুব সহজেই আমরা প্রমাণ করতে পারলাম। চলো নেক্সট আমরা একটা চতুর্থ উপপাদ্য পড়ে নেব। কি বলছে উপপাদ্যটি? না, সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ যদি একই ভূমির ওপরে থাকে, মানে একই দৈর্ঘ্যের ভূমির ওপরে আছে, এবং তারা একই ভূমির একই পাশে যদি থাকে, এমন নয় যে এবির ওপরের দিকে একটা ত্রিভুজ, এবির নিচের দিকে একটা ত্রিভুজ, তাহলে হবে না। কি বলছে? সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ একই ভূমি এবির ওপর আছে এবং একই ভূমি এবির একই পাশে আছে, তাহলে প্রমাণ করতে হবে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তার মানে আমরা যদি সিডিটা জয়েন করে ফেলি, এই সিডিটা এবির প্যারালাল, এটাই প্রমাণ করতে হবে। কেমন? সিডিটা এবির প্যারালাল প্রমাণ করলেই প্রমাণিত হবে তারা ত্রিভুজ দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। চলো আমরা পরের পেজে চলে যাই। দেখো, আমরা লিখেও ফেলেছি যে এবিসি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজ দুটো তারা একই ভূমি এবির ওপর আছে এবং একই পাশে আছে, এবির একই পাশে অবস্থিত আছে। এবার আমরা তাহলে কি করে নেব? না, এই যে সিডিটা জয়েন করে নেব। কেমন? সিডিটা জয়েন করে নেব। তাহলে প্রামাণ্য বিষয়টা কি? না, এবি প্যারালাল টু, দেখো এবি প্যারালাল টু সিডি, এবি সিডির প্যারালাল, এটাই আমরা প্রমাণ করব। এই প্রমাণ করার জন্য আমাদের কিছু অঙ্কন লাগবে। কি অঙ্কন করব ভেবে দেখো। না, অঙ্কনটা সি বিন্দু থেকে এ বি এর উপর সিএম লম্ব টানব। আর কি অঙ্কন করব? না, ডি বিন্দু থেকে বর্ধিত এ বির ওপরে ডিএন লম্ব টানব। কেমন? তাহলে আমরা সেটা লিখে ফেলি। সি বিন্দু থেকে ভূমি এ বির ওপর সিএম লম্ব এবং ডি বিন্দু থেকে বর্ধিত ভূমি এ বি এর ওপর ডিএন লম্ব। কেমন? তাই লিখে ফেলেছি। কেমন? সিএম আর ডিএন দুটি লম্ব অঙ্কন করা ফেলেছে। আচ্ছা, এখানে আমাদের প্রমাণে লাগবে একটা শর্ত। কি বলতো? একটা কোনো সরলরেখার উপরে যতগুলো লম্ব টানবো প্রত্যেক কটাই কিন্তু প্যারালাল হবে। কি?
একই সরলরেখার উপরে যতগুলো লম্ব টানবো সবকটাই কিন্তু সমান্তরাল সরলরেখা। তাহলে দেখো আমরা এই সিএম প্যারালাল টু ডিএন লিখতেই পারি, তাই না? এটা আমাদের প্রমাণে আমাদের সাহায্য করবে। ঠিক আছে, দেখো তো কি প্রদত্ত ছিল না, দুটো ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এবিসি আর এবিডি দুটো ত্রিভুজ কিন্তু ক্ষেত্রফলে সমান। তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি তারা ক্ষেত্রফলে সমান, তাহলে আমরা একটু আগে প্রমাণ করেছি যে ত্রিভুজের একটা খুব সহজ ক্ষেত্রফলের সূত্র, হাফ ভূমি গুণিত উচ্চতা। এবিসি ত্রিভুজের কোনটা ভূমি বলো? এবিকে যদি আমি ভূমি ধরি তার সাপেক্ষে উচ্চতা কোনটা তৈরি হয়েছে? সিএম। আবার এবিডি ত্রিভুজের এবি ভূমির সাপেক্ষে উচ্চতাটা ডিএন, তাহলে সেটা লিখে ফেলি। তাহলে হাফ ভূমি এবি তার সাপেক্ষে উচ্চতাটা সিএম, আর এবিডির ক্ষেত্রফল হাফ এবি ইন্টু তার সাপেক্ষে উচ্চতা এবি সাপেক্ষে না ডিএন। কেমন? ঠিক আছে, এইখানে একটু বলা ভালো যে তোমরা অনেকে একটু একটু ভুল করে ফেলো যে এবিডির ত্রিভুজটা তার ভূমি কতটা হবে। তার ভূমি কিন্তু এবি হবে, এন এ থেকে এন নয়, এই ভুলটা করো না। ঠিক আছে, তাহলে এবি ডি ত্রিভুজের ভূমিটা এবি, উচ্চতাটার নির্ণয়ের জন্য ভূমি বর্ধিত করা হয়েছে, তাহলে এবি ভূমির সাপেক্ষে তাই উচ্চতাটা ডিএন হয়েছে। এখন উভয় পক্ষে আমরা হাফ এবি কাটাকুটি করতে পারি, তাহলে কি থাকে না সিএম সমান ডিএন। সিএম লেন্থ আর ডিএন লেন্থ সমান। একটু আগে আবারও এই সিএম প্যারালাল টু ডিএন আমরা আলোচনা করেছি, কেন? একই সরলরেখার উপরে লম্ব বলে। তাহলে সেটাও লিখে ফেলি। আবার সিএম প্যারালাল টু ডিএন, কেন? যেহেতু উভয়ে একই রেখাংশের উপর লম্ব, যেহেতু উভয়ে এবি এর উপর লম্ব, তাই সিএম আর ডিএন কি হয়েছে? সমান্তরাল হয়েছে। তাহলে দেখো এই যে এমএন ডিসি এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ তৈরি হলো না, এমএন ডিসি চতুর্ভুজের আমরা একজোড়া বিপরীত বাহু সিএম আর ডিএন দৈর্ঘ্যে সমান এবং সমান্তরাল দুটোই দেখাতে পেরেছি। একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়ে গেলে চতুর্ভুজটা কি হয়? একটা সামান্তরিক তৈরি হয়। তাহলে এমএনডিসি একটি সামান্তরিক অ্যাজ ওয়েল অ্যাজ একটা রেক্টেঙ্গেল। কেন? একটা কোণ সমকোণ আছে, তাহলে চারটে কোণই সমকোণ, তাহলে আমরা সামান্তরিক এখানেও বলতে পারি। তাহলে যেহেতু একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়েছে, অতএব আমরা এমএন ডিসি একটি সামান্তরিক। তাই না? এমএনডিসি একটা সামান্তরিক তৈরি হয়েছে। সামান্তরিক যেহেতু তৈরি হয়ে গেল, কি শর্তে সামান্তরিক তৈরি হয়েছে না, এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আবার সামান্তরিকে তাহলে অপর জোড়া কি হবে? তারাও সমান্তরাল হবে। তার মানে আমরা এমএন প্যারালাল টু সিডি লিখতে পারি। তাহলে যেহেতু সামান্তরিক প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে এমএনটা প্যারালাল টু সিডি, সামান্তরিকের অপর দুটো বাহু। তাহলে এমএন যেহেতু সমান্তরাল হয়ে গেল সিডির, তাহলে অবশ্যই এবি প্যারালাল টু সিডি, অর্থাৎ এবি প্যারালাল টু সিডি। তাহলে প্রমাণিত। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে উপপাদ্যটি খুব সহজভাবে, তাই না? দেখো খুব সহজভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা শেষে পরিষ্কারভাবে আরও একবার লিখে নেব। অতএব প্রমাণিত হলো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ
যদি একই ভূমির ওপরে এবং একই ভূমির একই পাশে অবস্থিত হয় তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। এটা তোমরা লিখে নিও, তাহলে সেটা আরও ভালো হবে। আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম উপপাদ্যটি। চলো আমরা একটি খুব ছোট্ট কিন্তু মজার প্রয়োগ করে ফেলব। দেখো তার যে প্রশ্নটি সেটা পড়ে দেখো কি বলছে না, এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এবিসি একটা চতুর্ভুজ, এবিসি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটা যে কোনো চতুর্ভুজ নয়, এমন চতুর্ভুজ যে এসি কর্ণ এবিসিকে ঠিক সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করেছে। দেখো তাই বলা আছে। তাহলে প্রমাণ করতে হবে আমাকে যে এসিটা ডির প্যারালাল। দেখো কোশ্চেনটা আরো একবার পড়ে দেখো, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, এসিটা ডির প্যারালাল, ডি জুড়ে ফেলেছি। তাহলে আমরা চলো কি প্রমাণ করব, এসিটা ডির সমান্তরাল প্রমাণ করব। আর প্রদত্তে যা যা দেওয়া ছিল আমরা সেগুলো লিখে ফেলেছি, তাই না? দেখো তো এখানে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক দেওয়া ছিল, তাহলে এবিসিডি সামান্তরিকের আমরা কি শিখেছি, যে কোনো একটি কর্ণ এসি কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করবে। তার মানে কি বলতে পারবো, এসিডি ত্রিভুজটা পুরো সামান্তরিকটির অর্ধেক, এসিডি ত্রিভুজটা পুরো সামান্তরিকটির অর্ধেক, তাই না? তাহলে যেহেতু এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ, তাহলে এবিসি ত্রিভুজ সমান এসিডি ত্রিভুজ। দেখো তাই লিখে নিয়েছি, যেহেতু এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ। আবারও বলা আছে এসি কর্ণ এবিসিই চতুর্ভুজটিকে সমান দুটি ত্রিভুজে ভাগ করেছে, তাহলে সেক্ষেত্রেও এবিসি ত্রিভুজটা কোনটা, এসিই ত্রিভুজের সঙ্গে সমান। দেখো যে বলা আছে এসি কর্ণ এবিসি চতুর্ভুজটিকে সমান দুটি ত্রিভুজে ভাগ করেছে, তাহলে ডান দিকে দেখো আমরা এখান থেকে এই এবিসি ত্রিভুজ দুটো যেহেতু সমান, তার ডান দিক থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এসিডি ত্রিভুজটা এসিই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। আবারও দেখো, আবারও একবার আমরা রিপিট করি, কি আছে, এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ, তাহলে নিচের ত্রিভুজটি এবিসিডিটা এসিডির সঙ্গে সমান। আবার প্রদত্ত শর্ত অনুযায়ী এবিসি চতুর্ভুজের এসি কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করেছে, অর্থাৎ এবিসিটা এসি ত্রিভুজের সঙ্গে সমান। তাহলে যে সিদ্ধান্তে পৌঁছেছি, এসিডি আর এসিই সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ। এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ একই ভূমি এসির ওপরে আছে এবং একই ভূমি এসি এর একই পাশে অবস্থিত। দুটি সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এসিডি এসিই তারা একই ভূমি এসির ওপরে আছে এবং একই ভূমি এসির একই পাশে আছে, অর্থাৎ তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে আমাদের আগের উপপাদ্যের অনুযায়ী। অর্থাৎ কি হয়ে গেল, এসিটা ডির প্যারালাল, আমরা তাই লিখে নিয়েছি। দেখো দুটো ত্রিভুজ সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। নিশ্চয়ই খুব ছোট্ট, ছবিটা আঁকার সময় একটু সাবধান, দু একবার প্র্যাকটিস করো, তাহলে ছবিটাও সহজভাবে আঁকতে পারবে। নিশ্চয়ই আমরা প্রমাণটা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। দেখো ঠিক আছে তো, চলো নেক্সট আমরা একটু, ছবিটা বড় লাগছে কিন্তু প্রমাণটাও ভালো, বেশ মজার, এটা আমাদের প্রত্যেকের শিখতে হবে। একটুখানি পড়ে দেখো ছবিটা কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটে বাহু সমান সমবাহু, তার এবিসি কৌণিক অঞ্চল, এবিসি কৌণিক অঞ্চলে ও বহিস্থ একটা বিন্দু, তাহলে ত্রিভুজের বাইরে আছে, ও বিন্দুটা ত্রিভুজের বাইরে আছে, আর এবিসি কৌণিক অঞ্চল সেটা কি বলতে কি বুঝবো না, এবিসি কোণটাকে, কোণের যে দুটো বাহু বিসি আর সিএ বিসি আর বিএ যদি আমরা প্রডিউস করি, যে কোণটা পাই তার ভেতরেই থাকবে। এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও আছে, বুঝতে পেরেছো, ত্রিভুজের বাইরে কিন্তু এবিসি কৌণিক অঞ্চলে।
আবারও বলছি কীভাবে কৌণিক অঞ্চল জিনিসটা তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধে হয় না। এবিসি কোণের দুটো যে বাহু আছে, একটা বিএ আর বিসি, যদি অনেকটা বাড়িয়ে নিয়ে যাও দুদিকে, সেই তার ভেতরের দিকেই থাকবে, সেটা হয়েছে। আবার ত্রিভুজের বাইরে কিন্তু এবিসি কৌণিক অঞ্চল। নিশ্চয়ই আমাদের এটা এই বক্তব্যটা ক্লিয়ার হয়েছে। আর কি বলা আছে না, ও বিন্দু থেকে এবি এর ওপর ওপি লম্ব, ও বিন্দু থেকে বিসি এর ওপর ও কিউ লম্ব। এটা লম্ব, লম্ব। আর কি এই ও আরটা কার উপরে লম্ব না, এসির ওপরে ও আরটা লম্ব। ঠিক আছে, তিনখানা লম্ব, তিনটে বাহুর উপরে। এবার বিসির ওপরে যে লম্বটা কোনটা, ও কিউ, সেটা কিন্তু বিসির বর্ধিতাংশের উপরে, বিসির বর্ধিতাংশের উপরে ও কিউটা লম্ব। তাহলে কি প্রমাণ করতে বলেছে না, ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির মূল উচ্চতাটা দাঁড়াবে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। কেমন? এটা প্রমাণ করার জন্য একটুখানি অঙ্কন লাগবে। অঙ্কন কি করেছি না, শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব আমি টেনে নিয়েছি। কেমন? এডি লম্ব টানা হবে বিসি এর উপর। তাহলে প্রামাণ্য বিষয় কি, ত্রিভুজের মূল যে উচ্চতা এডিটা, ত্রিভুজের উচ্চতা এডিটা ওই যে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, এটা প্রমাণ করতে হবে, তাই না? চলো আমরা প্রমাণটা করে ফেলি। তাহলে দেখো তো ছবিটা মিলিয়ে, যদি আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ওএসির ক্ষেত্রফল যোগ করি, দেখো তাহলে আমরা অপর দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কোন দুটো ত্রিভুজ না, ছবিতে দেখো এবিসি যোগ ওএসি, সেটা সমান ও এ বি প্লাস ও বিসি। ত্রিভুজ ও এ বি প্লাস ত্রিভুজ ও বিসি। ছবিতে মিলিয়ে দেখো আমি ঠিক লিখেছি কিনা সম্পর্কটা। দেখো দুটো ত্রিভুজ, আবার একবার বলি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ওএসির ক্ষেত্রফল, কোন দুটো ত্রিভুজের যোগফলের সঙ্গে সমান, ও এ বি যোগ ও বিসি। ঠিক আছে, এবার আমরা একটু আগে প্রমাণ করে ফেলেছি যে ত্রিভুজের একটা খুব সহজ ক্ষেত্রফলের সূত্র, হাফ ভূমি গুণিত উচ্চতা। দেখো এবিসি যে ত্রিভুজটা, তার যদি বিসি ভূমি ধরি, হাফ বিসি ইন্টু তার সাপেক্ষে, বিসি সাপেক্ষে এবিসি ত্রিভুজের উচ্চতা কোনটা, এডিটা, প্লাস এবার ওএসির ক্ষেত্রফল, ওএসি, ওএসির ক্ষেত্রে এসি ভূমির সাপেক্ষে উচ্চতা কোনটা, ও আর, তাই না? তাহলে হাফ এসি তার সাপেক্ষে উচ্চতা ও আর ইকুয়াল টু ও এ বি ত্রিভুজ। খেয়াল করো ও এ বি ত্রিভুজ, তার যদি আমরা এবি ভূমি ধরি, এবিটা ভূমি ধরি, তাহলে এবির সাপেক্ষে উচ্চতা কি হবে, এবির ওপর লম্ব ও থেকে ওপি, তাহলে হাফ হাফ তাহলে এবি ভূমির সাপেক্ষে উচ্চতা ওপি যোগ এই যে ওবিসি ত্রিভুজটা। খেয়াল করো আবার ওবিসি ত্রিভুজটা, ওবিসি ত্রিভুজের ভূমিটা কোনটা, বিসি ধরব, বিসি সাপেক্ষে উচ্চতা কি, বর্ধিতাংশের উপরে ও কিউ লম্ব, তাহলে ও কিউ লম্ব। তাহলে চলো হাফ ভূমি বিসি গুণিত ও কিউ উচ্চতা। কেমন? তাহলে এইবার যেটা করব, দেখো এই বিসি এসি এবি বিসি, এখানে এবি বিসি সি এর তিনটে দৈর্ঘ্যই সমান। কেন? এবিসি সমবাহু ত্রিভুজ ছিল বলে। তাহলে সবকটাকে আমি এবি লিখতে পারি। চলো তাহলে হাফ বিসির জায়গায় এবি লিখলাম ইন্টু এডি প্লাস হাফ এবি ইন্টু ও আর সমান হাফ এবি ছিল ইন্টু ওপি প্লাস হাফ বিসির জায়গায় আমরা কি লিখব, এবি ইন্টু ও কিউ। কেন? যেহেতু তোমরা লিখবে যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, তাই এবি দৈর্ঘ্য, বিসি দৈর্ঘ্য আর এসি দৈর্ঘ্য
তিনটে দৈর্ঘ্যই সমান, তাই সবকটা এই যে আন্ডারলাইন করা লেন্থকে আমি এবিতে কনভার্ট করেছি। দেখো আমরা এবারে হাফ এবি বোথ সাইড কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে কি থাকে এদিকে দিকে দেখো এডি, আর এখানে কি থাকবে এই ও আর ডান দিকে হাফ এবি কমন নাও। কমন নিলে কি পড়ে থাকবে দেখো ওপি আর ও কিউ। তাহলে বোথ সাইড আমরা কি করতে পারি হাফ এবি কাটাকুটি করতে পারি। তাহলে কি পড়ে থাকে দেখো এডি প্লাস ও আর ইকুয়াল টু ওপি প্লাস ও কিউ। কি পেয়েছো তো? তাহলে এবার আমরা কি করব ওয়ারটা ডান দিকে পাঠিয়ে দেব। দেখো এডি ইকুয়াল টু ওপি প্লাস ও কিউ মাইনাস ওয়ার। দেখো যা প্রামাণ্য বিষয় ছিল তা আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে এডি মানে সমবাহু ত্রিভুজটির উচ্চতাটা, এডিটা সমবাহু ত্রিভুজের উচ্চতাটা এডিটা কি হলো এই যে ওপি প্লাস ও কিউ মাইনাস ওয়ার, সেটি প্রমাণ হয়ে গেছে। নিশ্চয়ই প্রমাণটা বুঝতে পেরেছ। ছবিটা একটু বড় লাগলেও কিন্তু প্রমাণটা খুব সহজ, তাই না? ঠিক আছে, চলো আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। নেক্সট আমরা দেখো একটা, এটাও খুব সহজ ছোট্ট ধর্ম। কি বলছে যে কোনো একটা ত্রিভুজের একটা যদি মধ্যমা টানি, তাহলে সেই মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করবে। তাহলে এই যে এবিসি ত্রিভুজের ডিটা মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিডি দৈর্ঘ্য ডিসি দৈর্ঘ্য সমান, বিডি আর ডিসি দৈর্ঘ্য সমান। তাহলে বিডিটা যদি এক্স দৈর্ঘ্যের হয় ডিসিটাও এক্স দৈর্ঘ্যের। তাহলে বলছে এদের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে। কোনটা না দুটো ত্রিভুজ যে ভাগ হয়েছে এবিডি আর এসিডি, এই দুটো ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তার মানে এই যে আমরা লিখে ফেলেছি এবিডি আর এসিডি ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব না এ শীর্ষবিন্দু থেকে বিসি ভূমির ওপরে একটি লম্ব টেনে নেব। কেমন একটি কি করব লম্ব টেনে নেব। এ থেকে বিসি এর উপর ধরে নাও আমরা একটি লম্ব এ এন টেনে নিলাম। তাহলে এ এনটা এবিডি ত্রিভুজের উচ্চতা। কেন এবিডি ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে ভূমি বিডির উপর লম্ব এন, তাই এ এনটা এবিডিরও উচ্চতা। একই রকমভাবে এসিডি ত্রিভুজেরও দেখো বর্ধিত ভূমি ডিসি বা সিডির ওপর এন লম্ব, তাহলে এসিডি ত্রিভুজেরও উচ্চতা এন। তাহলে খুব সিম্পল, এবিডির ক্ষেত্রফল কি হবে? এবিডির ক্ষেত্রফল না হাফ বিডি ভূমির সাপেক্ষে উচ্চতাটা এন। আবার এডিসি ত্রিভুজের ডিসি ভূমির সাপেক্ষে উচ্চতা এন, হাফ ডিসি ইন্টু এন। এখানে দেখো ডিটা মধ্যবিন্দু ছিল, তাহলে বিডি ইকুয়াল টু ডিসি। তাহলে আমি এখানে দেখো এই ডিসির জায়গায় আমি কি করেছি বিডি লিখে দিয়েছি। তাহলে এটাও হাফ বিডি ইন্টু এন। তাহলে এবিসির ত্রিভুজের যে দুটি ত্রিভুজে ভাগ হয়েছিল না এবিডির ক্ষেত্রফল যা হাফ বিডি ইন্টু এন, আবার এডিসির ক্ষেত্র হাফ বিডি ইন্টু এন, তাই না? তাহলে কি প্রমাণ হয়ে গেল যে দুটো ত্রিভুজ এবিডি আর এডিসি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে কি প্রমাণ করতে পারলাম না ত্রিভুজের যে কোনো একটা মধ্যমা, এ তো একটা মধ্যমা টেনেছি, তাহলে একটা মধ্যমা টানলে ত্রিভুজকে বলো সমান দুটো ত্রিভুজে ভাগ হবে। একই রকমভাবে তাহলে আমরা যদি আরও দুটো মধ্যমা টানি একই ধর্ম কাজে লাগবে। এবং সেক্ষেত্রে আমরা ভেবে দেখো মোট 6টা ত্রিভুজে ভাগ হবে। তিনটে মধ্যমা যদি টেনে ফেলি তাহলে এবং 6টা যে টুকরো টুকরো ত্রিভুজ পাবো তিনটে মধ্যমা আঁকার জন্য, 6টা ত্রিভুজই কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ হবে। ভেবে দেখো, নিজের করেও দেখো। ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। চলো নেক্সট আমরা একটা ছোট্ট এমসিকিউ করে নেব। কি বলছে দেখো না এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু। এবার কি বলছে বিডির মধ্যবিন্দুটা ই, বিডির মধ্যবিন্দুটা ই বলছে। তাহলে আমরা বিডির মধ্যবিন্দু ই এই যুক্ত করে দিয়েছি। আবার
ওটা বলছে ওটা কার মধ্যবিন্দু, না এইর মধ্যবিন্দু। তাহলে এইর মধ্যবিন্দু ও। আরেকবার দেখো, ডিটা ছিল বিসির মধ্যবিন্দু, ই হচ্ছে বিডির মধ্যবিন্দু, আবার ও এই এর মধ্যবিন্দু। আমাকে জানতে চাওয়া হয়েছে যে বিওই ত্রিভুজটার ক্ষেত্রফল মূল ত্রিভুজের ক্ষেত্রফলের কত অংশ হবে, এই হচ্ছে বক্তব্য। দেখো তো, এই যে এই এর মধ্যবিন্দু ও বলে এ বি ই এর মধ্যমা কোনটা, বিও। এ বি ই ত্রিভুজের মধ্যমা বিও। তাহলে আমরা ত্রিভুজ ওই বিওই এর ক্ষেত্রফলটা কি লিখতে পারি, হাফ অফ ত্রিভুজ এ বিই। কে হবে না তো, বিওটা মধ্যমা এই এ বিই ত্রিভুজের। আবার দেখো, এই যে এ বিই ত্রিভুজটা ছবিতে দেখো, এ বিডি ত্রিভুজের এই মধ্যমা, এ বিডি ত্রিভুজের এই মধ্যমা। তাহলে মধ্যমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করবে। তাহলে এ বিই এর জায়গায় আমরা কি লিখতে পারবো, হাফ অফ ত্রিভুজ এ বিডি। কে এবিডি ত্রিভুজটা লিখতে পেরেছি। আবার দেখো, এই যে এবিডি ত্রিভুজটা এবিসির হাফ হবে। কেন হবে হাফ, না ডিটা মধ্যবিন্দু ছিল বিসির, তাহলে এডিটা মধ্যমা এবিসি ত্রিভুজের। তাহলে এবিডি ত্রিভুজটা পুরো ত্রিভুজ এবিসির অর্ধেক। তাহলে আমরা এটা ছিল অ্যানাদার হাফ হবে কার, না ত্রিভুজ এবিসি। তাহলে দেখো, এগুলো গুণ করে ফেললে কি হবে, 1/8 অফ এবিসি। তাহলে দেখো কোন অপশানটা ঠিক, দেখো ডি অপশানটা। নিশ্চয়ই খুব সহজে বুঝতে পারলে, এটা একটা ছোট্ট এমসিকিউ প্রশ্ন। কি বুঝলে তো, বলো। চলো দেখো, তোমরা প্রশ্নটা পড়ো, বোর্ডে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা পড়ে দেখো তোমরা। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটি প্রয়োগ, তাই আমি এটা বুঝিয়ে দেব তোমাদের। কোশ্চেনটা পড়ো, কি বলছে, এবিসিডি সামান্তরিকের ভেতর ও যে কোনো একটা বিন্দু, সামান্তরিকের ভেতর যে কোনো জায়গায় একটা বিন্দু হতে পারে, ভেতরে যে কোনো কর্নারে মাঝে যে কোনো জায়গায় ওএবি ত্রিভুজ আর ওসিডি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল, বাঁ দিকে ওএবি আর ডান দিকে ওসিডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা যোগ করলে কি পাবো, না এবিসিডি সামান্তরিকের ঠিক অর্ধেক পাবো। পড়ে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ। এর উপরে আবার আমাদের অবজেক্টিভ টাইপ অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। চলো এর জন্য ভেবে দেখো তো কি অঙ্কন একটা লাগবে, কি অঙ্কন করলে সুবিধে হবে। চলো তাহলে আমরা আবারও বলছি, ও কিন্তু ভেতরে যে কোনো জায়গায় একটি পয়েন্ট, ভেতরে যে কোনো প্রান্তে ভেতরে হলেই কিন্তু ধর্মটি সত্য। তাহলে আমি একটা যে কোনো বিন্দু ও নিয়ে নিয়েছি। তাহলে প্রামাণ্য বিষয় কি লিখেও নিয়েছি, প্রামাণ্য ওএবি আর ওসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটার যোগফল ঠিক এবিসিডি সামান্তরিকের অর্ধেক হবে। এখন আমরা একটা এই প্রমাণ করার জন্য অঙ্কন করে নেব। অঙ্কনে কি করব, না অঙ্কনে এই ও বিন্দু দিয়ে এ বি এর প্যারালাল লাইন টানব। ও বিন্দু দিয়ে এ বি এর প্যারালাল লাইন, সমান্তরাল সরলরেখা। এখানে কি নতুন সামান্তরিক তৈরি হলো, হ্যাঁ তৈরি হলো। তাহলে কি অঙ্কনটা করলাম, ও বিন্দু দিয়ে আমরা এ বি এর সমান্তরাল টেনেছি, যা এডিকে ই বিন্দুতে আর বিসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ইএফটা এ বি এর সমান্তরাল করে টানা হয়েছে, আর এবিসিডি সামান্তরিক ছিল বলে অবশ্যই বিএফ প্যারালাল টু এই এ বি এফি, এটা একটা সামান্তরিক প্রমাণ হলো, সেটা লিখে নিয়েছি। এ বি এফি এর বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। এবার দেখো, এই যে
ওএবি ত্রিভুজটা এবং সমান্তরিক এবিএফি এই দুটো একই ভূমি, এবিকে যদি ভূমি ধরি, এবি ভূমির ওপর, একই দৈর্ঘ্যের ভূমির ওপর এবং একই সমান্তরাল যুগল এবি ইএফ এর মধ্যে অবস্থিত, তাহলে ত্রিভুজ ওএবির ক্ষেত্রফল সমান্তরিক এবি এফি এর অর্ধেক হবে। চলো আমরা লিখে নিয়েছি, তাহলে ওএবির ত্রিভুজাকার ক্ষেত্রফল এবি এফি সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। একই রকমভাবে দেখো এফসি ডি এটাও একটা সমান্তরিক, যেহেতু এবির প্যারালাল ইএফ, সিডিরও প্যারালাল, আর এবিসিডি সমান্তরিক ছিল বলে এফসি প্যারালাল টু ইসি, তাহলে এফসিডি এটা একটা সমান্তরিক। তাহলে এখন দেখো ত্রিভুজ ওসিডি আর সমান্তরিক এফসিডি একই ভূমি সিডির ওপরে আছে এবং একই সমান্তরাল যুগল ইএফ ডিসির মধ্যে অবস্থিত, অর্থাৎ ওসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে? সমান্তরিকের অর্ধেক হবে। তাই লিখে নিয়েছি ওসিডি ত্রিভুজাকার ক্ষেত্রফল হাফ অফ সিডিএফ, সিডিএফ সমান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে দুটো রিলেশন পেলাম, রিলেশন 1 আর রিলেশন 2, এই দুটো রিলেশন আমরা যদি যোগ করে ফেলি তাহলে ত্রিভুজ ওএবি তার ক্ষেত্রফল ত্রিভুজ ওসিডি, সেই দুটো ক্ষেত্রফলের সমান, যোগফল সমান কি হবে? হাফ অফ এবি এফি সমান্তরিক আর হাফ অফ সিডিএফ সমান্তরিক, তাদের ক্ষেত্রফলের যোগফল। তাহলে হাফটা কমন নিয়ে নিচ্ছি, এবিএফ এবি সিডিএফ। কেমন ছবিতে দেখো, এবি এফি সমান্তরিক আর এফসিডি সমান্তরিক, এই দুটো সমান্তরিক যোগ করে কি পাবো? গোটা সমান্তরিকটা না, এবিসিডি সমান্তরিক। তাই হয়ে গেছে, দেখো দুটো যোগ করে আমরা প্রমাণ করতে পেরেছি হাফ অফ এবিসিডি সমান্তরিক আকার ক্ষেত্রফল। নিশ্চয়ই বুঝতে পারলে? দেখো প্রমাণটা খুবই সহজ, কি বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো, এই যে ধর্মটা এক্ষুনি আমরা বুঝে নিলাম, এই ধর্মের উপরে একটি ছোট্ট অবজেক্টিভ টাইপ অঙ্ক আমরা একটু করে নেব। কি বলছে দেখো, যে বলছে যে এবিসিডি সমান্তরিকের ভেতরে ও একটি যে কোনো এমন বিন্দু যে এও বি এই ত্রিভুজটা আর সিওডি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের যোগফল কত? 16 বর্গ সেন্টিমিটার। কেমন? তাহলে পুরো সমান্তরিকটার ক্ষেত্রফল কত হবে? তোমরা মনে মনে নিশ্চয়ই বলছো হয়তো উত্তরটা। তাহলে আমরা লিখে ফেলি যে এক্ষুনি যে ধর্মটা আমরা প্রমাণ করে রেখেছি, এওবি আর সিওডির দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হাফ অফ এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল, এই ধর্মটা লিখে ফেলবো। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল সেটা 16 বর্গ একক বা 16 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, ইকুয়াল টু হাফ অফ এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল। এবার বজ্রগুণন করে নিলে 2টা 16-এর সঙ্গে গুণ হবে, তাহলে এবিসিডি সমান্তরিক আকার ক্ষেত্রফল কি হলো? 16 × 2, দ্যাট ইজ 32 বর্গ সেন্টিমিটার। নিশ্চয়ই বুঝতে পারলে? এই অবজেক্টিভটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো নেক্সট আমরা একটা প্রয়োগ করে নেব, প্রয়োগটা পড়ে দেখো কি বলছে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ এবিসি আর এবিডি, দুটোর ক্ষেত্রফল কিন্তু সমান। কেমন? আর তারা একই ভূমির ওপরে আছে, এবির ভূমির ওপরে আছে, কিন্তু তারা বিপরীত পাশে অবস্থিত, বিপরীত দিকে। দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এবিসি আরেকটা এবিডি, তারা সমান ক্ষেত্রফল বিশিষ্ট, একই ভূমির ওপরে আছে কিন্তু বিপরীত দিকে আছে। এবার কি প্রমাণ করতে বলেছে? না, এবিটা সিডিকে এই সিডিকে এবি সমান দুটো ভাগে ভাগ করবে, সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রামাণ্য বিষয় সিও সমান ডিও, আমরা প্রমাণ করব সিও দৈর্ঘ্যটা আর ডিও দৈর্ঘ্যটা সমান, এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্যে একটু অঙ্কন লাগবে। কি অঙ্কন?
চলো না, সি বিন্দু থেকে এ বি এর উপর ধরো সিএম লম্ব, আর ডি বিন্দু থেকে এ বি এর উপর ডিএন লম্ব টানলাম। এটা সিএম লম্ব টেনেছি, ডি বিন্দু থেকে এ বি এর উপর ডিএন লম্ব টেনেছি। কেমন? তাহলে এবিসি ত্রিভুজের উচ্চতা কোনটা হলো বলো তো? এবি ভূমির সাপেক্ষে উচ্চতাটা সিএম হলো। আবার এবিডি ত্রিভুজের এবি ভূমির সাপেক্ষে দেখো ডিএনটা উচ্চতা হলো, তাই না? তাহলে আমরা প্রমাণে কি করব না, যেহেতু দেওয়া আছে এবিসি আর এবিডি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, তাহলে এবিসির ক্ষেত্রফল কি হবে? হাফ এবি ভূমি সাপেক্ষে সিএম উচ্চতা লিখেছি। এবিডির ত্রিভুজের এবি ভূমি সাপেক্ষে ডিএন উচ্চতা সেটা লিখেছি। কি বলো? তাহলে বোথ সাইড আমরা হাফ এবি কাটতে পারি। তাহলে কি পেলাম? সিএম আর ডিএন এরা দৈর্ঘ্যে সমান, তাহলে সিএম আর ডিএন এই দুটো দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম, লম্ব দুটো সমান দৈর্ঘ্য। এখন দেখো এখানে দুখানা ত্রিভুজ আমরা সি এমও আর ডিএনও এই দুটো কি সর্বসম হবে? সিএমও আর ডিএনও এই দুটো ত্রিভুজ কি সর্বসম হবে? ভেবে দেখো কি করে সর্বসম হবে। না, এই দুটো কোণ দেখো বিপ্রতীপ কোণ, তাই না? এই দুটো কোণ বিপ্রতীপ কোণ, আমি লিখে ফেলেছি কি এমওসি এনওডি বিপ্রতীপ কোণ। আর কি এই এম কোণটা 90 ডিগ্রি, এন কোণটা 90 ডিগ্রি, উভয় সমকোণ, তাই আমি লিখে ফেলেছি দেখো সিএম ও ডিএনও উভয় সমকোণ, তাই সমান। আর কি একটু আগে আমরা প্রমাণ করে রেখেছি সিএম ইকুয়াল টু ডিএন, সিএম দৈর্ঘ্য ডিএন দৈর্ঘ্য সমান। তাহলে কি হলো? অ্যাঙ্গেল সাইড দুটো ত্রিভুজ সর্বসম। যেই সর্বসম হয়ে গেল অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্সি থেকে, সর্বসমতা শর্ত থেকে, তাই ওদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহু হবে, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো অনুরূপ কোণ হবে। তাহলে দেখো এই যে সমকোণ দুটোর বিপরীত বাহু সিও, এখানে সমকোণের বিপরীত বাহু ডিও, অনুরূপ বাহু সমান হয়ে গেল, সিও ইকুয়াল টু ডিও। খুব সহজেই প্রমাণ করতে পারলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ? বলো ঠিক আছে না? খুব সহজ ছোট্ট প্রমাণ। আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করব। তোমাদের হোমওয়ার্কগুলো বোর্ডে দেখে নাও, এই হোমওয়ার্কগুলো ট্রাই করো। আমরা যা যা প্রমাণ করেছি তার ভিত্তিতেই খুব সহজেই প্রমাণ করতে পারবে। তোমরা এই হোমওয়ার্কগুলো করে ফেলো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আজকের মতো ক্লাস তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরবর্তীতে আবারও অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে।